আমার কথা শুনতেন? হ্যাঁ হ্যাঁ, সবার কথা শুনতেছি। একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি ডাক্তারের কাছে যাবো একটু পরে। কে ইলমা? জি স্যার। ডাক্তারের কাছে ক্লাস করে যাবা নাকি ক্লাস আগে চলে স্যার যেতে হবে? একটু পরে যেতে হবে। কিছুক্ষণ ক্লাস আচ্ছা ঠিক করতে আছে, পারবো। যখন যাইতে হবে তখন আমাকে বলবে, চলবে, সমস্যা নাই। আমি রেকর্ডিং দিয়ে দিই। পুঁজিবাজার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? পুঁজিবাজার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আরে হ্যাঁ না কিছু একটা তো বলবে, ঠিক আছে? স্যার না স্যার, না স্যার, না স্যার। এটা বলতে হবে, না হলে তো আমি চুপ করে বসে থাকবো। রেসপন্স বারবার শিখাচ্ছি, রেসপন্স করতে হবে। সো গত ক্লাসে মনে হয় আমরা এই স্লাইড পর্যন্ত করেছিলাম। গত স্লাইডে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পুঁজিবাজারের মধ্যে আমরা দুই ধরনের বাজার পড়ছিলাম। একটা হচ্ছে ইকুইটি বাজার, আর একটা হচ্ছে বন্ড বাজার। ইকুইটি বাজারের ক্ষেত্রে আমরা শেয়ার গুলো ক্রয় বিক্রয় করছিলাম, এবং বন্ড বাজারের মধ্যে আমরা দেখতে পেলাম বন্ড এবং ডিবেঞ্চার গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। এবং আমরা সেখানে দেখতে পেয়েছিলাম যে বন্ডের ক্ষেত্রে আমরা দুই ধরনের বন্ড দেখতে পাই, একটা হচ্ছে সরকারি বন্ড আর একটা হচ্ছে কর্পোরেট বন্ড। সরকারি বন্ড হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত যে বন্ড, যেটাকে আমরা ট্রেজারি বন্ডও বলতে পারবো, অথবা সংক্ষেপে টি বন্ড বলতে পারি। টি মানে হচ্ছে ট্রেজারি, আর বন্ড তো বন্ডে আছে, তাহলে হচ্ছে টি বন্ড মানে হচ্ছে ট্রেজারি বন্ড, যাকে আমরা সরকারি বন্ড বলবো। আর এই টি বন্ড বা ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড গুলো যেই বাজারে ক্রয় বিক্রয় করা হয় তাকে আমরা সরকারি বন্ডের বাজার বলবো। আর এই সরকার ব্যতীত বাকি যারা আছে, যে কোম্পানিগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যখন কোনো বন্ড বাজারে ক্রয় বিক্রয় করে তখন সেই বন্ডকে বলা হবে কর্পোরেট বন্ড, আর সেই বন্ড যে বাজারে ক্রয় বিক্রয় করা হচ্ছে তাকে বলা হচ্ছে কর্পোরেট বন্ডের বাজার। তো এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই পুঁজিবাজার নিয়ে যেটা আমরা বলছি, পুঁজিবাজারের যে বিষয়টা, পুঁজিবাজার হচ্ছে সেই বাজার যেখানের মধ্যে সাধারণত দীর্ঘমেয়াদী হাতিয়ার গুলো ক্রয় বিক্রয় করা হয়। পুঁজিবাজারের অন্য আরেকটা নাম হচ্ছে মূলধন বাজার, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। সো এই ক্যাপিটাল মার্কেটে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে শেয়ার এবং বন্ড বা ঋণপত্র বা ডিবেঞ্চার গুলো ক্রয় বিক্রয় করা হয়। তো শেয়ারের ক্ষেত্রে তো দুই ধরনের শেয়ার আছে, একটা হচ্ছে সাধারণ শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আর এখানে বন্ড বলতে পারি, ডিবেঞ্চার বলতে পারি, ঋণপত্র বলতে পারি, যেটা ইচ্ছে সেটা বলতে পারি, এবং এগুলো সম্পর্কে প্রাইমারি যে নলেজ আমাদের সবারই আছে। সো আমরা প্রাইমারি নলেজ সবাই জানি। এবার চলে আসি আমরা একটু পুঁজিবাজারের হাতিয়ারের মধ্যে সাধারণ শেয়ার বা কমন শেয়ার বা কমন স্টক বলতে কি বোঝায়, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। বলা হচ্ছে পুঁজিবাজারের প্রধান উপাদান বা হাতিয়ার হচ্ছে সাধারণ শেয়ার। কেউ যদি না বুঝো, কারণ এই কথাগুলো আমি বলে ফেলছি, ওই জন্য আমি জাস্ট আস্তে আস্তে পড়ে যাব, কেউ যদি না বুঝো আমাকে একটু থামাবা যে স্যার আমি এই জায়গাটা বুঝি না। বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, যেটাকে আমরা কোম্পানি সংগঠন বলি, যৌথ মূলধনী সংগঠন বলি। 1993 সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত যে সংগঠন তাকে বলবো যৌথ মূলধনী কোম্পানি সংগঠন। তাহলে এই যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ও সমান এককে শেয়ার বলে। শেয়ার সম্পর্কিত তথ্য আমরা আগেই পড়েছি, যে টোটাল যেই মূলধনটা, সেই মূলধনটা তো আর একজন থেকে নিতে পারবে না। ওই জন্য আমি দেখিয়েছিলাম যে আমি টোটাল টাকাটাকে অনেকগুলো ভাগে ভাগ করব, এবং যতগুলো ভাগ ততগুলো হচ্ছে শেয়ার সংখ্যা। আর প্রত্যেক ভাগকে বলা হচ্ছে শেয়ার, এবং প্রত্যেক ভাগে যে অ্যামাউন্টটা পড়ে সেই অ্যামাউন্টটাকে বলছিলাম প্রতি শেয়ারের মূল্য। তাহলে এইখানে যে কথাটা বলবো, যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ও সমান এককে আমরা দেখেছিলাম প্রত্যেকটা ভাগের মূল্য সমান, তাহলে সমান এককে শেয়ার বলে। যৌথ মূলধনী কোম্পানি প্রথমত শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এরূপ শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রত্যেক শেয়ার হোল্ডার কোম্পানির আংশিক মালিকানা লাভ করে। দ্যাট মিনস তুমি তো আর পুরো মালিক না। তুমি মনে করো একটা শেয়ার ক্রয় করছো, দ্যাট মিনস টোটাল মালিকানার যদি 10,000 শেয়ার বিক্রি করি আমি, তুমি টোটাল মালিকানা 10,000 ভাগের এক ভাগের মালিকানা তোমার। দ্যাট মিনস তুমি আংশিক মালিকানা, ওই জন্য বলছে আংশিক মালিকানা লাভ করে।
যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বন্টনে ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না। ভালো করে খেয়াল করো, সাধারণ শেয়ার অধিকার সবার আগে পায়, দায়িত্ব সবার আগে পায়, কর্তব্য সবার আগে পায়, কিন্তু লভ্যাংশ এবং কোম্পানির বিলোপ সাধনের সময় তারা কিন্তু অগ্রাধিকার পায় না। অগ্রাধিকার পায় কারা? অগ্রাধিকার পায় ঋণদাতারা। অগ্রাধিকার পায় কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। এরপরে গিয়ে সাধারণ শেয়ার পায়। ওই জন্য বলছে এরা অগ্রাধিকার পায় না। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে এরূপ শেয়ার মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারেন। ওই যে আমরা বলছিলাম যে বোর্ড অফ ডিরেক্টর গঠন করতে পারে, ভোট প্রদান করতে পারে, এবং এরা কিন্তু আবার প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে যে আমি পরিচালক যাদেরকে তৈরি করবেন সেখানে আমি অংশগ্রহণ করতে চাই। ঠিক আছে, মন্ত্রিসভায়, ওই মন্ত্রিসভায়ও কিন্তু তারা প্রার্থী হইতে পারে। তো এরূপ মালিক, শেয়ার মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারবে, নির্বাচনে ভোট দিতে পারে, এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। মূলত সাধারণ শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে নির্বাচিত পরিচালক পর্ষদ কোম্পানি পরিচালনা করে। আপনি যে বোর্ড অফ ডিরেক্টর যাদেরকে বলছি, বা আমরা পরিচালক পর্ষদ বলছি, বা পরিচালক কমিটি বলছি, তারাই সাধারণত এটা পরিচালনা করে। সাধারণ শেয়ারের লভ্যাংশের হার পূর্ব নির্দিষ্ট থাকে না, এটা অলরেডি আমরা জানি। পরিচালকদের সবার সিদ্ধান্তক্রমে মুনাফার অংশ বিশেষ লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়। অবশ্য ক্ষতি হলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের দায়, ভালো করে খেয়াল করো, শেয়ার হোল্ডারদের দায় শেয়ার মূল্য পর্যন্ত সীমাবদ্ধ, অসীম না। সে যতটুকু পর্যন্ত শুধুমাত্র ইনভেস্ট করছে সে সর্বোচ্চ ততটুকু পর্যন্ত লস গ্রহণ করবে। এটা আমি অলরেডি বলেছি। আশা করে তোমাদের এই কথাবার্তায় কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলবা। না স্যার, না বুঝছি। স্যার, না বুঝছি স্যার। স্যার। না স্যার। ভেরি গুড, চমৎকার। তো আমি নেক্সট স্লাইডে চলে আসছি। আমাদের নেক্সট স্লাইড হচ্ছে অগ্রাধিকার শেয়ার নিয়ে। আমরা জানি অগ্রাধিকার শেয়ার হচ্ছে সাধারণ শেয়ারের মতো একটা শেয়ার, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এরা লভ্যাংশ সাধারণ শেয়ারের আগে পাবে, এদের লভ্যাংশ নির্দিষ্ট, এরা কোনো লস গ্রহণ করবে না। তো চলে আসি আসলে এরা কি বলছে আমরা একটু দেখি। বলা হচ্ছে পুঁজিবাজারের, পুঁজিবাজার মানে হচ্ছে মূলধন বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার, যা বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করে। যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তিতে ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার গণের চেয়ে, অন্যান্য শেয়ার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সাধারণ শেয়ার গণের চেয়েও আগে অধিকার পায়, অগ্রাধিকার পায়। মানে সাধারণ শেয়ারের আগে প্রত্যেকটা ক্ষেত্রে না, আসলে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে লভ্যাংশ প্রাপ্তিতে আর একটা হচ্ছে মূলধন প্রত্যাবর্তনে। এই দুইটা ক্ষেত্রে মানে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের আগে অধিকার পাবে, তাদেরকে আমরা অগ্রাধিকার শেয়ার করব। এই জিনিসটা মনে হয় আমরা জানি। কোম্পানিতে মুনাফা হলে এরূপ শেয়ার মালিকগণ অবশ্যই নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, তবে এরা পরিচালক হতে বা পরিচালক নির্বাচনে ভোট প্রদান করতে পারে না। মানে বোর্ড অফ ডিরেক্টরে এরা প্রার্থীও হইতে পারবে না, মানে ভোটে দাঁড়াইতে পারবে না, আবার ভোট দিতেও পারবে না। এটা শুধুমাত্র সাধারণ শেয়ারের। এবং নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে মতামত দেওয়ার সুযোগ পায় না। এদের কোনো মতামত ক্ষমতা নাই। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সাধারণত কোনো মেয়াদ উল্লেখ থাকে না, তবে বিশেষ ক্ষেত্রে পরিশোধের ব্যাপারে নির্দিষ্ট তারিখ থাকতে পারে। আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরিশোধযোগ্য আর একটা হচ্ছে অপরিশোধযোগ্য। পরিশোধযোগ্য মানে হচ্ছে নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং নির্দিষ্ট মেয়াদের পরে তোমার কাছ থেকে শেয়ারটা কোম্পানি ক্রয় করে তোমাকে টাকাটা পরিশোধ করবে। এর মাঝখানে শুধুমাত্র প্রতি বছর তোমাকে লভ্যাংশ প্রদান করবে নির্দিষ্ট হারে। আর অপরিশোধিত মানে হচ্ছে সাধারণ শেয়ারের মতো আজীবনের জন্য তোমার কাছে বিক্রি করে দিছে, তুমি আর কোম্পানির কাছে এটা ব্যাক করতে পারবে না। তুমি শুধুমাত্র যদি টাকার দরকার হয়, বিক্রির প্রয়োজন হয়, তাহলে তুমি মাধ্যমিক বাজারের মধ্যে এটা বিনিয়োগকারী টু বিনিয়োগকারী ক্রয় বিক্রয় করতে পারবে। এরপরে বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সাধারণত কোনো মেয়াদ উল্লেখ থাকে না, তবে বিশেষ আছে। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার স্থির থাকার কারণে এখানে একে স্থির আয় যুক্ত সিকিউরিটি বলা হয়। আমি আবারও বলছি, পরীক্ষায় আসতে পারে অগ্রাধিকার শেয়ার না লিখে আমি লিখতে পারি স্থির আয়যুক্ত সিকিউরিটি কাকে বলে, বা স্থির আয়যুক্ত শেয়ার কাকে বলে। এটার আরো একটা নাম আছে, লিখে রাখো, হাইব্রিড শেয়ার।
বা সংকর জাতীয় শেয়ার। অগ্রাধিকার শেয়ারের আরো দুইটা নাম বললাম, একটা হচ্ছে হাইব্রিড শেয়ার আর একটা হচ্ছে সংকর জাতীয় শেয়ার। পরীক্ষায় আসতে পারে। হাইব্রিড শেয়ার বলতে কি বুঝো? অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড শেয়ার বলে, যা যা বুঝো তাই লিখবা। সংকর জাতীয় শেয়ার কাকে বলে? অগ্রাধিকার শেয়ার বলতে যা যা বুঝো তাই লিখবা। সো স্যার কারো কোনো প্রশ্ন এই স্লাইডে? এটা কি নাম? সংকর জাতীয় শেয়ার বা হাইব্রিড শেয়ার বা স্থির আয়যুক্ত শেয়ার বা ফিক্সড ইনকাম সিকিউরিটি। এই স্যার ইলমার আইডিটা দিয়ে দিও, ঠিক আছে? ইয়ে করো, অরিন, ইলমা থাকতে থাকতে ইয়েটা নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও। স্যার নিছি। আচ্ছা ঠিক আছে। এরপরে চলে আসি আমরা, অগ্রাধিকার শেয়ার গেল, এরপরে আমরা চলে আসি নেক্সট স্লাইডে। আমাদের নেক্সট পড়া কি হবে? বন্ড বা ঋণপত্র। আচ্ছা, আমরা প্রথমে পড়ি আসলে বন্ড বা ঋণপত্র না, আলটিমেটলি এটা হচ্ছে ঋণপত্র। এবং ঋণপত্রে কে আমরা জামানতের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বন্ড আর একটা হচ্ছে ডিবেঞ্চার। আমরা জানি ঋণপত্রটা হচ্ছে একটা পেপার, শেয়ারটা যেমন একটা পেপার, ঋণও একটা পেপার। জাস্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা একটাকে সাধারণ শেয়ার বলছি, একটাকে অগ্রাধিকার শেয়ার বলছি, আরেকটাকে ঋণপত্র বলছি। তো ঋণপত্রের বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা তো বন্ড ডিবেঞ্চারের পার্থক্য জানি, বাট ঋণপত্র যদি বলে তখন আমরা কি কি বৈশিষ্ট্যের অধিকারী হবে ঋণপত্র সেটা বলি। আচ্ছা, একটু আমি প্রশ্ন করব মিথিলাকে। মিথিলা কি আছেন? না স্যার, আজকে মেবি নাইও। মিথিলা ছিল ক্লাসে। আছে মিথিলা কি আছো? স্যার, পার্টিসিপেন্ট লিস্টে তো দেখাচ্ছে আছে। মিথিলা আছেন? মিথিলা কি আছেন? স্ক্রিনশট থেকে মিথিলার নামটা কেটে দাও, ক্রস দিয়ে তারপর সাবমিট করবা। কেয়া কি আছো? কেয়া, কেয়া কি আছো? নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে সবাই তো। জি স্যার আসি। আমি রেসপন্স করতে বললে স্যার যদি আমি রেসপন্স না করেন আমি কিন্তু কেটে দিব। কারণ হচ্ছে আপনি জাস্ট আমার ক্লাসে মাত্র এসে আপনার আইডিটা জাস্ট হচ্ছে এখানে বসাই রেখে আপনি ওখানের মধ্যে বাসায় বসে বসে অন্য কাজ করবে, এটা আমি টলারেট করবো না, ঠিক আছে? স্যার আমি তো তো আসি। হ্যাঁ, রেসপন্স করতে হবে। কেয়া বললো। আচ্ছা, কেয়া একটু বলতো দেখি, আমরা মানে যখন পরিশোধ করতে যাই, হ্যাঁ, তাদের সুদ বলো আর লভ্যাংশ পরিশোধ করতে যাই, সবার আগে কাকে টাকা দিই? ঋণপত্রকে না অগ্রাধিকার শেয়ারকে নাকি সাধারণ শেয়ারকে? সবার প্রথমে আমরা কার পাওনা পরিশোধ করি? সাধারণ স্যার। সাধারণ শেয়ারকে। ভেরি গুড। স্যার ঋণপত্রকে। और স্যার অগ্রাধিকার শেয়ারকে। তারপর আর বাকিরা কি? স্যার বাকিরা তিনটে বলেন। অপশন বলে দিতে সবাই। তিনটে অপশন, একটা হচ্ছে ঋণ, সবার আগে কাদেরকে তাদের পাওনা পরিশোধ করি? ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার। বন্ড বা বাকিরা? ঋণপত্র। सर ऋणपत्र স্যার অগ্রাধিকার শেয়ার। বাকিরা? सर ऋणपत्र সঞ্জনা আছে? সঞ্জনা আচ্ছা তো স্যার। সঞ্জনা স্যার ওর মেবি কারেন্ট চলে গেছে, ছিল আমাকে হ্যাঁ, মেসেজ দিছে। খুব দুঃখজনক বিষয় যে তোমরা এই প্রশ্নের আনসারটা দিতে পারছো না। আমি ক্লাসের মধ্যে এটা বারবার বলছিলাম যে আমরা সবার প্রথমে ঋণপত্রের টাকা পরিশোধ করি, তারপর আমরা ট্যাক্স প্রদান করি সরকারকে, তারপর আমরা অগ্রাধিকার শেয়ারের টাকা প্রদান করি, তারপর গিয়ে আমরা সাধারণ শেয়ারের ভাগে যা থাকে পুরোটাই দিই। জি স্যার। এর মধ্যে ঋণপত্রেরটা ফিক্সড, ঋণপত্রকে দেওয়ার কারণে আমাদের লাভটা কিছুটা কমে যাওয়ার কারণে আমরা ট্যাক্স কম দিতে হয়। এরপর অগ্রাধিকার শেয়ারটাও ফিক্সড, এরপরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা টোটালটাই হচ্ছে সাধারণ শেয়ার। साधारण शेयर বারবার বলার পর মেয়েগুলো স্যার পারতেছে না, এটা কিন্তু খুব দুঃখজনক। হ্যাঁ, স্যার খুবই দুঃখ। হ্যাঁ বলো, অরে স্যার বলো। আপনি তখন বলতেছিলেন যে বন্ড না আসলে ঋণপত্র, তো বন্ড আর ঋণপত্র কি একই? মানে ঋণপত্র না বলে যদি বন্ড বলি বা বন্ড না হ্যাঁ, বলে হবে হবে হবে, অবশ্যই হবে।
বন্ড, ঋণপত্র, ডিবেঞ্চার একই জিনিস। কথা হচ্ছে সিম্পল কিছু পার্থক্য আছে। সিম্পল, তিনোটাকেই ঋণপত্র বলা হয়, তিনোটাই ঋণপত্র। বন্ড ঋণপত্র, ডিবেঞ্চার ঋণপত্র। বড় কোম্পানিগুলো ডিবেঞ্চার ঋণপত্র হিসেবে ডিবেঞ্চার বিক্রি করে, আর ছোট কোম্পানিগুলো বন্ড বিক্রি করে। দুইটাই ঋণপত্র। ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার একই কথা, ঠিক আছে? একই কথা, কোনো সমস্যা নেই। তো আমরা সবার প্রথমে আমরা ঋণপত্র, বন্ড বা ডিবেঞ্চারের টাকা প্রদান করি, এরপরে হচ্ছে ট্যাক্স প্রদান করি, এরপরে হচ্ছে অগ্রাধিকার শেয়ার প্রদান করি, এরপরে হচ্ছে যে যা থাকে পুরোটা সাধারণ শেয়ার। ক্লিয়ার সবার কাছে? স্যার হ্যাঁ, স্যার মারিয়া। জি স্যার। মিথিলার নেট প্রবলেম হচ্ছে, ও কথা বলতেছে কিন্তু শোনা যাচ্ছে না এখানে। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় ওয়েদারটা একটু ডাল, তো ওই কারণে সমস্যা হতে পারে। তবে একটু চেষ্টা করবা, হ্যাঁ, মানে হচ্ছে এইসব জায়গায় আমার একটু ইয়ে আছে, তো মানে হচ্ছে ক্লাসে তোমার যদি প্রবলেম থাকে তুমি ক্লাসে অ্যাটেন্ড করিও না, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করে তুমি ডিসকানেক্ট থাকবা, সেই জিনিসটা আমি একটু অপছন্দ করি। সর্বোচ্চ চেষ্টা করবা রেসপন্স দিতে। সো চলো, আসলে তোমরা রেসপন্স করলে ক্লাসটা খুব প্রাণবন্ত থাকে, তো ওই জন্য বা হঠাৎ বুঝতে করে পারি কেউ কি পারো না পারো। হঠাৎ করে চলে যায়, মানে লিভ হয়ে যায় নিজে নিজে। হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা হতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, যে বলছিলাম ঋণপত্রটা একটু পড়ি। বন্ড বা ঋণপত্র হচ্ছে পুঁজিবাজারের এমন একটি উপাদান বা দলিল যা বিক্রয় করে যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করে। দীর্ঘমেয়াদী, নট স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করে। আমরা বুঝতে পারলাম। বলা হচ্ছে এরূপ ঋণের দলিলে সুদের হার, সুদের হারের অন্য একটা নাম আছে, কেউ কি বলতে পারবা? ঋণপত্রের সুদের হারকে কুপন রেট বলা হয়। কুপন রেট আমরা এর আগে একবার কোথায় জানি পড়ছিলাম, কুপন রেট জি ওয়ার্ডটা। স্যার। জি হ্যাঁ, স্যার, স্যার ট্রেজারি বিলে। রাইট। এটা না না, ট্রেজারি বিলে তো সুদের হার নাই। ট্রেজারি বিলে মনে হয় ওখানে লিখছিল যে কুপন রেট থাকে না, এই ধরনের কথা লিখছিল, জি তাই না? স্যার, হ্যাঁ ওইটা লিখছিল। রাইট রাইট। একটা পাইছি আর কি এর আগে। তো হ্যাঁ, তো কুপন রেট ওখানে পড়ছিলাম। কুপন রেট মানে সুদের হার। ঋণপত্রে আমরা জানি ফিক্সড কুপন রেট বা ফিক্সড সুদের হার থাকে। তাহলে ওই কাগজটাতে কি কি লেখা থাকে দেখি। বলা হচ্ছে ঋণের দলিল, দলিল মানে যে কাগজটার কথা বলছি, ঋণপত্র তো একটা কাগজ। ওই কাগজের মধ্যে সুদের হার, দ্যাট মিনস এটা যে কিনবে বা যে বিনিয়োগকারী সে কত করে সুদের হার পাবে প্রতি বছর সেটা লেখা থাকবে। কত টাকা ঋণ দিচ্ছে সে সেটা স্যার লেখা এটা থাকবে। ফিক্সড থাকবে না? ফিক্সড, ফিক্সড, এটা ফিক্সড। এরপর হচ্ছে ঋণের মেয়াদ, মানে কয় বছরের জন্য তুমি আমাকে টাকাটা দিলা। এই বছর, 5 বছর, 7 বছর, 10 বছর লেখা থাকবে। হ্যাঁ, ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকে। বন্ড বা ঋণপত্রের মালিকগণ কোম্পানির পাওনাদার, স্বাভাবিক বিষয়। বন্ড বা ঋণপত্রের মালিকগণ মানে হচ্ছে যিনি, মালিককে, মালিক হচ্ছে গ্রহীতা, মানে হচ্ছে যিনি আমাকে বিনিয়োগকারী, মানে যিনি আমাকে ঋণ দিছে। আমি হচ্ছে কোম্পানি, তোমরা হচ্ছে বন্ড হোল্ডার। তোমাদেরকে যে বন্ড ক্রয় করে সেটাকে বলা হয় বন্ড হোল্ডার বা বন্ড গ্রহীতা বা বিনিয়োগকারী বা ঋণদাতা বা পাওনাদার। অনেকগুলো নাম বললাম। পাওনাদার কেন? কারণ তুমি আমার কাছ থেকে টাকা পাও, তুমি আমাকে টাকা দিছো, বিনিয়োগ করছো, ওই জন্য তুমি পাওনাদার। এবার আসো, বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি প্রথমত শেয়ার ইস্যুর মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে আমরা প্রথমে কিন্তু শেয়ার বিক্রি, সরি, ঋণপত্র বিক্রি করব না। আমরা প্রথমে শেয়ার বিক্রি করে আমাদের মূলধনের যে অংশটা সেটা ফুলফিল করার চেষ্টা করব। যদি সেটা না হয়, শেয়ার বলতে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার দুইটাই বিক্রি করে আমরা চেষ্টা করব আমাদের যে পরিমাণ মূলধনের দরকার সেই পরিমাণ মূলধন ক্যাপাসিটিটা ফিল আপ করতে। এখন দেখা গেল মূলধন ক্যাপাসিটিটা ফিল আপ হয়নি, তখন যাব আমরা ঋণ করতে। কারণ আমরা জানি সাধারণ শেয়ার হচ্ছে ঘরের মানুষ, আগে ঘরের মানুষ থেকে ফিল আপ করার চেষ্টা করব। যদি দেখি যে না ঘরের মানুষ থেকে ফিল আপ হচ্ছে না, তখন ব্যাংকে যাব। হ্যাঁ, ব্যাংকে যাব মানে ঋণে যাব, আমি এটা বুঝাতে চাচ্ছি। ওই জন্য বলা হচ্ছে পরবর্তীতে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে তখন বন্ড বা ঋণপত্র ইস্যু করা হয়। বন্ড হোল্ডারগণ, বন্ড হোল্ডার কারা? বিনিয়োগকারীরা, যারা বন্ড ক্রয় করছে, তোমরা, হ্যাঁ, যারা জনগণ বন্ডটা ক্রয় করবে কোম্পানি থেকে। বন্ড হোল্ডারগণ, হোল্ডার মানে কি? যে ধরে রাখে, দ্যাট মিনস যারা ওই কাগজটা ক্রয় করবে। বন্ড হোল্ডারগণ নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে বা কুপন রেট পেয়ে থাকে। এই জন্য এটিকে অগ্রাধিকার শেয়ারের ন্যায় স্থিরযুক্ত সিকিউরিটি বলে। তাহলে এবার আসেন, দেখা যাচ্ছে বন্ড হোল্ডাররা অগ্রাধিকার শেয়ারের একটা বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, সেটা কি? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাও স্থিরযুক্ত সিকিউরিটি, বন্ড হোল্ডাররাও স্থির আয়যুক্ত সিকিউরিটি। তাহলে এই জিনিসটা বুঝতে পারি। এবার আসেন, বলা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে, পুঁজিবাজার মানে হচ্ছে যে আমরা অলরেডি যেটা পড়ছি, এসিআই কোম্পানির জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড বুঝো? বুঝবা না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, জিরো কুপন বন্ড মানে হচ্ছে
যেই বন্ডের ক্ষেত্রে কোনো ধরনের সুদের হার থাকে না। ঠিক আছে, তোমার কাছ থেকে টাকা নিব, কিন্তু তোমাকে আমি প্রতি বছর যে সুদের হারটা থাকবে এই সুদের হারটা তোমাকে স্যার আমি যত দিব না। দিয়ে কিনছে অতই দিবে। রাইট, অত ফেরত দিতে পারি, অথবা যখন আমার টাইম হবে 5 বছর বা 10 বছরের জন্য আমি নিলাম তোমার কাছ থেকে টাকাটা, 10 বছর পরে মনে করো তোমার কাছ থেকে আমি 1000 টাকা নিচ্ছি, 10 বছর পরে তোমাকে 1100 টাকা দিব, কিন্তু মাঝখানে প্রতি বছরের সুদটা থাকবে না, মানে কুপন রেটটা মানে সুদের হারটা জিরো। হ্যাঁ, যখন সুদের হারটা জিরো হবে, মানে সুদ কোনটা, সুদ হচ্ছে যে প্রতি বছরে তোমাকে যেটা দেয়া হবে। আর ওটা তো একসাথে যখন দিয়ে দিব সেটা তো ম্যাচিউরড ভ্যালু, মানে যখন ম্যাচিউরড হবে তখন তোমাকে একসাথে যে টাকাটা দিব সেটা হচ্ছে ম্যাচিউরড, সেটা তো আর কুপন রেট বা সুদের হার না। তো আমি এখানে সুদের হারের কথা বলছি বা কুপন সুদের কথা বলছি। তাহলে জিরো কুপন বন্ড কোনটা, যেই বন্ডের কুপন রেট বা সুদের হার শূন্য, মানে কুপন বা সুদ প্রদান করা হয় না, তাকে আমরা জিরো কুপন বন্ড। এবার আসো, বলা হচ্ছে ইসলামী ব্যাংকের চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড মানে কি, চিরস্থায়ী। ঠিক আছে, আমরা বলি না চিরঋণী, তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। তোমার কোনো বান্ধবী তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বললো চিরঋণী হয়ে থাকলাম তোমার কাছ থেকে বান্ধবী, তখন আমরা বলি না চিরঋণী হওয়ার দরকার নাই, ঠিক আছে, 2 মাস পরে ঋণটা একটু পরিশোধ করে দিলে আমরা খুশি হব, তাই না? বিষয়টা এরকম তো। জি স্যার। তো দেখো, বিষয়টা হচ্ছে চিরঋণী মানে হচ্ছে যে আজীবন, মানে এটার কোনো লাস্ট নাই। তাহলে চিরস্থায়ী বন্ড মানে হচ্ছে মানে আমি তোমার কাছ থেকে বন্ডটা বিক্রি করলাম, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি আর বন্ড এটা তোমার কাছ থেকে ক্রয় করছি না। তাহলে তোমার লাভ কি, তোমার লাভ হচ্ছে আজীবন ধরে তুমি তার বিপরীতে একটা সুদ পাইতেই থাকবা, পাইতেই থাকবা। মূল টাকাটা জীবনও আর চোখে দেখবা না। দেখবা কিভাবে দেখবা, তুমি ওই যে তোমার মানে হচ্ছে মাধ্যমিক বাজারে এটা কি করতে পারবা, বিনিয়োগকারী টু বিনিয়োগকারী ক্রয় বিক্রয় করা যাবে, কিন্তু কোম্পানি এটা ক্রয় করে নিবে না। এটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্ড। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে চলে আসি সরকারি বন্ড কি। সরকারি বন্ড তো অলরেডি বলছি, আশা করি খুব বেশি প্রবলেম নাই। আর সরকার কর্তৃক যে বন্ড ইস্যু করা হয় তাকে সরকারি বন্ড বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের তুলনায় বন্ড ইস্যুকারী কোম্পানির সংখ্যা খুবই কম। ঠিক আছে, কি বলা হচ্ছে, বাংলাদেশের পুঁজিবাজার বিভিন্ন কোম্পানির শেয়ারের তুলনায় বন্ড ইস্যুকারী, মানে বাংলাদেশের যে শেয়ার বাজার আছে ওই শেয়ার বাজারে দেখা যাচ্ছে যে শেয়ার গুলোই বেশি ক্রয় বিক্রয় করা হয়, বন্ড গুলো তেমন একটা ক্রয় বিক্রয় করা হয় না বলছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, 30 মিনিটের জন্য ব্রেক। 30 মিনিট, অনেক কিছু ইনফরমেশন মাথায় ঢুকছে তো, 30 মাথাটাকে একটু রিল্যাক্স করো। 30, সরি 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। স্যার 30 মিনিট হলে তো ক্লাসে শেষ হয়ে যাবে। এবার আরেকটা ক্লাস স্টার্ট হয়ে যাইতো। স্যার কই? হ্যাঁ, কি সরি স্যার মনে রেস্ট নিচ্ছে। রেস্ট নিচ্ছি না, তোমার সাথে গসিপ করার একটু, মানে ফর্মাল ক্লাস হলে তোমরা মাঝে মাঝে একটু, আমি আবার গসিপ করতে দিই, তোমরা নিজেরা নিজেরা ক্লাসের মাঝখানে মাঝখানে ছেড়ে দেই, মানে একটু রিফ্রেশ হওয়ার জন্য। তোমরা এখন গল্প করতে পারো 30 সেকেন্ডের জন্য। স্যার ক্লাস রেকর্ড ফ্লেভার হচ্ছে না। ক্লাস ফ্লেভার, সমস্যা কি রেকর্ড হলে, আশ্চর্য, তাতে কি আমরা কি চুরি করতেছি? আমরা গসিপ করছি ক্লাসের মধ্যে, একটু রিফ্রেশ হয়ে নাও, সমস্যা নাই। আপনি কি বলতেছিল জানি আমাকে? না, বলতেছিলাম স্যার কি বলছে, মানে রিপত্রটা কি যেন কি না যায়। ওকে, তাহলে আমরা আসি, হ্যাঁ বাচ্চারা, ঘুমিয়ে গেছি। নো না স্যার। না স্যার। দেখিও ঘুম টুম যাইও না, ওকে।
স্যার। আচ্ছা, আমাদের মূল্যায়নে কি কি আসছে আমরা একটু দেখি। আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে। আর্থিক বাজার কি? বলো দেখি, জাফরিন বলেন, আর্থিক বাজার কাকে বলে? স্যার আহ, স্যার আমি বলি, না, জাফরিন বলবে। যেখানে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লেনদেন, আর্থিক লেনদেন সম্পূর্ণ হয়, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক লেনদেন সম্পূর্ণ হয় কি আমরা আর্থিক বাজার বলি। আর্থিক বাজার বলি। সেকেন্ড কোশ্চেন, অর্থ বাজার। অর্থ বাজার মিথিলা বলবে, অর্থ বাজার। মিথিলা, কিরে মিথিলার খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? রিচি, রিচি কোথায়? ভালো মেয়েটা কোথায়? স্যার আছি। হ্যাঁ, রিচি বলবো দেখি, অর্থবাজার কাকে বলবো? অর্থবাজার হলো সে আর্থিক বাজার যেখানে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় বিক্রয় হয়। মাইক দিব, মাইক দিব, মাইক দিব। দীর্ঘমেয়াদী আসবে না। স্বল্পমেয়াদী ও আর্থিক সম্পদ। আচ্ছা, স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ। অর্থবাজারের আর কি কি নামে রাখতে হবে অর্থবাজারকে? মানি মার্কেট, মুদ্রা বাজার। মুদ্রা বাজার। মুদ্রা বাজার। পারতেছে না মেনে দিতে। এমন হইলে কেমন হবে? অর্থবাজারে কি কি হাতিয়ার বিক্রি করা হয় বা ক্রয় করা হয় বলো তো, নামগুলো বলো। স্বল্পমেয়াদী হাতিয়ার গুলোর নামগুলো বলো। ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র, পণ্য পুনঃক্রয় ক্রয় চুক্তি, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। ঠিক আছে, জাফরিন বলো। জাফরিন জি স্যার। বলো তো দেখি, পাঁচটার নাম বলছে, পাঁচটার নাম বলো তো। কি কি হাতিয়ার ক্রয় বিক্রয় করা হয় অর্থবাজারে? স্যার ট্রেজারি বিল, তারপর বাণিজ্যিক কাগজপত্র, পুনঃক্রয় চুক্তি, আর একটা হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, আর একটা কি, ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংকের স্বীকৃতিপত্র। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। 3 নাম্বার প্রশ্ন, ট্রেজারি বিল কি? অরিন বলবে। নির্দিষ্ট সময়ে পরিশোধের অঙ্গীকার নিয়ে সরকার যে স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র দেয় তাকে ট্রেজারি বিল বলে। সরকার Very না, good. সরকারি পক্ষ হয়ে ট্রেজারি ডিপার্টমেন্ট। রাইট রাইট রাইট, সরকারের পক্ষ হয়ে ট্রেজারি ডিপার্টমেন্ট কর্তৃক ইস্যুকৃত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সংগ্রহকৃত। হ্যাঁ, এত এটা বড় বললে একটা কিন্তু কম- না, ঠিক আছে, তুমি যেটা বলছো এটাকে রং বলবে না, কিন্তু এটা বললে একদম অ্যাকুরেট। আমি যেটা বলছি এটা একদম অ্যাকুরেট, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, এখানে নাম্বার দিবে। ওকে, বাট আমি চাই যে আমার স্টুডেন্টরা একদম অ্যাকুরেট হোক, বুঝতে পারছো? যাতে টিচাররা হাতও না বসায়, নাম্বার দেওয়া ছাড়া টিচাররা যাতে তোমার খাতায় হাত বসাতে না। ওকে, তোমাদের আগের ব্যাচে কিন্তু এই ধরনের কিছু স্টুডেন্ট আছে যাদের খাতায় আমরা একদম হাত বসানোর সুযোগ পাই না। হ্যাঁ, তোমাদের আগের ব্যাচে কিন্তু মেয়েদের মধ্যে কয়েকজন মেয়ে আছে চমৎকার, এরা একদম পারফেকশন মেনটেন করে। তো মানে আমিও চেষ্টা করছি তোমাদের ব্যাচ থেকে যাতে এই ধরনের সবাই উঠে আসে। হ্যাঁ, সবাই না না না, আমি হুবহু বইয়ের মতো তোমাকে একবার বলতে পারবো। আমি বলছি ইনফরমেশন গুলো যাতে পারফেক্ট থাকে, এটা তো হুবহু বলতে বলিনি তোমাকে। ইনফরমেশন যা যা জানো সেগুলো যাতে একদম পারফেক্ট থাকে, ঠিক আছে? এই যে জাফরিন কিন্তু তোমার ভুলটা ধরে ফেলছে, এখন কি তুমি এটাকে ইগনোর করতে পারবা? না স্যার। তুমি কি বলতে পারবে না এটা আমার ভুল হয়নি, এটা আমি শুদ্ধ বলছি? করতে পারবে না। তাহলে কিন্তু জাফরিন তো বই থেকে বলে নাই, জাফরিন ইনফরমেশন গুলো দিচ্ছে, তো তুমি ইনফরমেশনকে 100% দিবা, বইয়ের মতো লিখতে বলিনি আমি, বুঝছো? জি স্যার। নেক্সট আমরা চলে আসি, বাণিজ্যিক পত্র নিয়ে কে বলবা? উইলিংলি বলতে হবে আমার ক্লাসে, আশ্চর্য, তুমি তো পড়ে থাকলে পড়েই থাকবা। বলো, পারো না পারো বলো, বলার অভ্যাস তৈরি করো, না পারলে আমি আছি। হ্যাঁ, তোমরা স্যার এটা ভাবিও না কোম্পানিগুলো আরে বকা দিচ্ছে সেই জন্য বলবো না, এভাবে ভাবিও না, আমি ঠিক বলি? আছে? হ্যাঁ বলো ড্রাফট বলো বলো।
বাণিজ্যিক পত্র হলো স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র। বাণিজ্যিক কাগজ হলো অঙ্গীকারপত্র বা মুদ্রা বাজারে বিক্রয় করে মানে প্রতিষ্ঠানের নাম করা, আচ্ছা, তারপর বা কোম্পানি স্বল্প মেয়াদে অর্থায়নের প্রয়োজন মিটিয়ে থাকে আর কি। আর কেউ বলবা বাণিজ্যিক পত্র বা কাগজ নিয়ে? না, আমার একটু পড়তে হবে এটা। আচ্ছা, নেক্সট, মূলধন বাজার কি? যে বাজারে দীর্ঘমেয়াদী আহ, আর্থিক সম্পদ লেনদেন সম্পদ করা হয়। ক্রয় বিক্রয় করা হয়। হ্যাঁ, আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় বা আর্থিক হাতিয়ার ক্রয় বিক্রয় করা হয়। আর্থিক না বললে কিন্তু কাটা। আর্থিক হাতিয়ার বা আর্থিক সম্পদ, বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি তো স্যার। মূলধন বাজারের অন্য নাম হচ্ছে পুঁজিবাজার, আর ইংলিশ নাম কি ছিল? ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, এবার চলে আসি, মূলধন বাজারের হাতিয়ার গুলো কি কি? মূলধন বাজার হচ্ছে যে সাধারণ শেয়ার, তারপর অগ্রাধিকার শেয়ার, ঋণ শেয়ার, ঋণ, ঋণপত্র। ঋণপত্র, Very good. ডিবেঞ্চার। এরপরে চলে আসি, বন্ড বাজার বলতে কি বোঝায়? যে বাজারে আহা, এগুলো আর doubt যে হতো না। বাজারে হ্যাঁ, দীর্ঘমেয়াদী ঋণ সিকিউরিটি যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিক্রয় ক্রয় করে থাকে বিক্রয়। তাকে বন্ড বাজার বলে। ভেরি গুড। যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণ সিকিউরিটি, ও কিন্তু ঋণ সিকিউরিটি বলছে, ঠিক আছে? তো এটা একদম পারফেক্ট। মানে হচ্ছে ঋণপত্র দীর্ঘমেয়াদী ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয়, তাকে বন্ড বাজার। অথবা এখানে তুমি বন্ড, দীর্ঘমেয়াদী বন্ড, অথবা তুমি এটাও বলতে পারতা যে সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ড, ঠিক আছে? বন্ড তো আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে সরকারি বন্ড আর একটা হচ্ছে কর্পোরেট। আচ্ছা, সরকারি বন্ডকে অন্য আরেকটা নাম বলছিলাম, কি বলছিলাম? সরকারি বন্ডকে অন্য নাম কি বলতে পারি? জানি না, সরকারি বন্ডের অন্য আরেকটা নাম বলছি? না স্যার, কই। আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে এই ক্লাসটাকে। হ্যাঁ, ক্লাসে কি তোমরা মনোযোগ দাও না নাকি? তোমরা কি মনে করছো যে স্যার ক্লাস রেকর্ডিং যখন দিবেন তখন আমরা ক্লাসটা করব, এখানে মনোযোগ দিব না? লাইভ ক্লাস, আমি বলছি রেকর্ডিং ক্লাসটা হচ্ছে তোমার সাপোর্টিভের জন্য। তুমি লাইভ ক্লাসে যেভাবে আমার কাছ থেকে ডিল করে বুঝে নিতে পারবে, রেকর্ডিং ক্লাসে তো সেটা সম্ভব না। আর আমি সামনে থেকে তোমাদের যে পরিস্থিতি দেখতেছি, আমি রেকর্ডিং ক্লাস বন্ধ করছি। যারা ক্লাস আসবেন তারা ক্লাস করতে পারবে না, যারা রেকর্ডিং ক্লাস পাবে। কারণ দেখা যাচ্ছে রেকর্ডিং ক্লাসের কারণে আপনারা এগুলোতে মনোযোগ দিচ্ছেন, স্পেশালি আপনাদের ক্লাসটা। আর অন্য ক্লাসগুলো রেকর্ডিং ক্লাসের জন্য এরকম লাফালাফিও করে না, বা তাদের রেসপন্সও বেটার। কিন্তু আপনাদের কেন যেন আপনারা রেকর্ডিং ক্লাস নির্ভর হয়ে যাচ্ছে। রেকর্ডিং ক্লাস অবশ্যই দিবে, কিন্তু যেটা তোমার সাপোর্টের জন্য, মূল ক্লাসের জন্য। তুমি এখানে দিচ্ছ সময়, এরপরে রেকর্ডিং ক্লাসের জন্য বসে আছো। রেকর্ডিং ক্লাস কখন করবা? যে আমি পড়তে গেছি, একটা জিনিস বুঝতেছি না, একটু স্যারে কি বলছে একটু দেখি, সেটার জন্য। ওকে? বা আমি আরেকবার ক্লাসটা করলে ইনফরমেশন গুলো আরেকবার লিখেই, এটার জন্য। আমি সরকারি বন্ডের অন্য নাম বলছিলাম টি বন্ড অথবা ট্রেজারি বন্ড। এবার বলো, আমি বলি নাই? জি স্যার বলছেন। বলছিলেন। তো বলছি, কিন্তু তুমি খেয়াল করো নাই বা ভুলে গেছো কেন স্যার? এটা তো আমি আহামরি কিছু না। ট্রেজারি বিল বলতে চাইছিলাম, বাট ভুল বিল হয়নি। না, ট্রেজারি বিল না, ট্রেজারি বন্ড। ট্রেজারি বিল বললে সেটা স্বল্প মেয়াদিতে চলে যাবে, ট্রেজারি বন্ড বলতে হবে। তো চলে আসেন, সাধারণ শেয়ার কি?